সুপ্রিয় দর্শক, চ্যানেল জেড এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটি আলোচিত সংবাদ নিয়ে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন এবং এই খবরটি যদিও ইতিপূর্বে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে। বিশেষ করে টিআইবি যখন দেখিয়েছিল যে বাংলাদেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। আর এই টাকা বিদেশে পাচার করেছে মন্ত্রী, এমপি এবং ব্যবসায়ীরা। তারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে তারা এই কাজগুলো করেছে। কিন্তু এই টাকাগুলো ফেরত নেওয়ার কোনো উদ্যোগ এই পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংকের নতুন যে গভর্নর আহসান এইস মনসুর, তিনি একবার বলেছেন যে এই সমস্ত টাকা ফেরত আনা সম্ভব যদি সরকার সহযোগিতা করে, এবং একই সঙ্গে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো যে যে দেশে এই অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতায় আসতে হবে। যে সমস্ত টাকা এবং যে সমস্ত দেশে পাচার করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি পাচার করা হয়েছে দুবাইতে, এবং দুবাইতে অনেকেই এই টাকা নিয়ে বিলাসবহুল বাড়িঘর তৈরি করেছেন। সেখানে তারা এখন বিলাসী জীবনযাপনও পর্যন্ত করছেন। কেউ কেউ ইউরোপে করেছেন, আবার কেউ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে তারা বাড়িঘর করেছেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তাহলে এই টাকাগুলো আসবে কিভাবে? এর মধ্যে যারা বিনিয়োগ করেছেন বলে জানা যায়, তাদের মধ্যে অন্যতম আছেন, কিছুদিন আগেই এই খবরগুলো প্রকাশিত হয়েছে, দুবাইতে দেখা যাচ্ছে সাবেক জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার বন্ধু রিহ্যাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল, তারা দুই বন্ধু মিলেমিশে সেখানে ডুপ্লেক্স বাড়ি করেছে, যে বাড়ির দাম বলা হয়ে থাকে যে 200 কোটি টাকা। তাহলে কি পরিমাণ তারা টাকা এখান থেকে পাচার করেছে। আর শুধু বাড়ি কিনেই যে তারা ক্ষান্ত হয়েছে তা তো নয়, সেখানে তাদের অন্যান্য প্রতিষ্ঠানেও তারা বিনিয়োগ করেছে, এবং শুধু দুবাইতে নয়, অন্যান্য দেশেও তারা এই পাচারের টাকা বিনিয়োগ করেছে। এর বাইরে আমরা দেখেছি যে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তারপরে আওয়ামী লীগের একজন সম্পাদক যাকে বলা হয়, শুধু যে এই দুইজন দুবাইতে বাড়ি কিনেছেন সেটা নয়। সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, আওয়ামী লীগের অন্যতম নেতা আব্দুস সোবহান গোলাপ, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসাবে কাজ করেছেন, তার নিউ ইয়র্কে রয়েছে অনুরূপ 10-12টি বাড়ি রয়েছে। সাবেক তথ্য এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, যিনি অত্যন্ত উঁচু গলায় বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে বক্তৃতা দিয়ে অনেকটা নাম কুড়িয়েছেন, দুর্নাম কুড়িয়েছেন বলা যায়, তার বেলজিয়ামে বাড়ি রয়েছে 12টি, যার অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে $20 কোটি মতো। অর্থাৎ এই সব টাকা পয়সা শুধু এই কয়েকজন নয়, আজিজ খান, ব্যবসায়ীদের মধ্যে সালমান এফ রহমান আছেন, এস আলম গ্রুপের আছেন, এমনিভাবে বহু ব্যক্তির নাম ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তারপরে নাটোরের একজন এমপি শফিকুল ইসলাম, তার স্ত্রীর নামে কানাডায় জান্নাতি ভিলা নাম করে বাড়ি করা হয়েছে। সবই বিলাসবহুল বাড়ি। এবং শুধু এইটা না, প্রত্যেক জায়গায় শুধু বাড়ি ঘর করেই তারা ক্ষান্ত হয়নি, তাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু বিনিয়োগ আছে। আর এই বিনিয়োগের টাকাগুলো তারা নিয়ে গেছে বাংলাদেশ থেকে। বুর্জ খালিফা, যে দুবাইতে এখন সর্বোচ্চ বিল্ডিং যেটাকে বলা হয়, সেই বুর্জ খলিফায় নিয়োগ শ্রমিক কাজ করেছে, দেখা যায় 6,832 জন শ্রমিক কাজ করেছে। সেই 6,832 জন শ্রমিকের মধ্যে বাংলাদেশের শ্রমিকই আছে 4,000। প্রিয় দর্শক, আমি এই জায়গাটায় কিছু কথা বলতে চাই। এই 4,000 শ্রমিক তারা বাড়ি ঘর বিক্রি করে, সহায় সম্পত্তি বিক্রি করেই কিন্তু এই দুবাইতে কাজ করতে গেছে, এবং রাত দিন পরিশ্রম করে সেই বিল্ডিংটা তারা
তুলেছে, অথচ সেই জায়গায় যারা জায়গা মানে ফ্ল্যাট কিনেছে, ৭৭টি ফ্ল্যাট তারা কিনেছে বাংলাদেশের ব্যবসায়ী, এমপি, মন্ত্রী। তারা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তার শ্রম, ঘাম সবকিছু বিনিয়োগ করছে, তার সহায় সম্পত্তি বিক্রি করে সেইখানে বিনিয়োগ করছে, এবং সেখান থেকে যে রেমিটেন্স তারা বাংলাদেশে পাঠিয়েছে, সেই রেমিটেন্স নিয়েই এই ৭৭ জন শুধু নয়, আরও অনেকেই আছে। তো এই ৭৭ জন ব্যবসায়ী, এমপি, মন্ত্রী, তারা ওই তাদের শ্রম ঘামে টাকা দিয়ে আবার সেখানে তারা এই টাকাটা লুটপাট করে নিয়ে ওইখানে ফ্ল্যাট কিনেছে। মানে কি অদ্ভুত ব্যাপার! বাংলাদেশে যদি কোনো রকম কারোর কোনো রকম পর্যবেক্ষণ না থাকে, যদি কোনো রকম তদন্ত করার সুযোগ না থাকে, তাহলে এই সমস্ত টাকা দিনের পর দিন কিন্তু চলে যেতে থাকবে। এইটা কোনো অবস্থাতেই যারা বিগত সরকারে ছিল, বিশেষ করে তারা কখনোই জনগণের কথা চিন্তা করে নাই। বিশেষ করে বাংলাদেশ থেকে, বাংলাদেশে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা যাদেরকে বলি, তারা কিন্তু এইভাবে বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে আসে। সেই রেমিটেন্স নিতে নিতে একটা পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে প্রায় $48 বিলিয়ন তারা রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছিল। এবং এই একটা হিসাবই আমরা দেখালাম যে একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে যে ৮,০০০ শ্রমিক দরকার, ৬,০০০ শ্রমিক কাজ করার কথা, সেখানে ৪,০০০ শ্রমিকই হচ্ছে বাংলাদেশের। আর তারাই এই রেমিটেন্সগুলো বাংলাদেশে পাঠিয়েছে। আর এই রেমিটেন্স নিয়ে আবার লুটপাট করে সেখানেই তারা ভবন, ফ্ল্যাট কিনেছে। তো এইটা যদি এই এই ফ্ল্যাটের টাকা পয়সা যদি বাংলাদেশে ফেরত না আনা হয়, এই লুটপাটের টাকা যদি ফেরত না আনা হয়, তাহলে বলতে হবে যে বাংলাদেশের জনগণের উপরে, যারা খেটে খাওয়া মানুষ, যারা বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখে, তাদের প্রতি এক ধরনের অপরাধ করা হবে। এটা হচ্ছে তাদের তাদের যে অবদান, সেই অবদানটাকে ছোট করে, খাটো করে দেখা হবে। তো আশা করি যে বর্তমান অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছেন, এবং যিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে ভাবমূর্তি সারা পৃথিবীতে আছে, সেই ভাবমূর্তিকেই কাজে লাগিয়ে যে পাচার করা হয়েছে, যে পরিমাণ অর্থ, যে ১৭ লাখ কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে, তিনি তার এই গুড অফিস ইউজ করে সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনবেন, এই ধরনের একটি আকাঙ্ক্ষা মানুষের মধ্যে কিন্তু জন্ম নিয়েছে। তো সেই আকাঙ্ক্ষাটা যাতে তিনি বাস্তবায়ন করতে পারেন, সেদিকে মানুষ চেয়ে আছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। চ্যানেল জেড এর সঙ্গেই থাকবেন।